কিউরিওফাইটের সত্যভৌতিক ঘটনা সিরিজের ১৪০তম এপিসোডে আপনাদের স্বাগতম জানাই আমি কৌস্তভ। আজকে দুটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, দুটো মারাত্মক ক্রিপি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ঘটনাটা একটা পুরনো আমলের জমিদার বাড়িকে কেন্দ্র করে, যেখানে এমন অনেক কিছুই ঘটেছে যেগুলো ঘটা উচিত না, বা একটা সংসারের পক্ষে সেই সকল ঘটনা হওয়া একদমই বাঞ্ছনীয় নয়। শুধু সংসার নয়, মানুষ এরকম কিভাবে করে সেটাও আমি বুঝে উঠতে পারি না অনেক সময়। আর দ্বিতীয় ঘটনাটা একটা ৩০০ বছরের পুরনো বাড়িকে কেন্দ্র করে, যে বাড়িতে মৃত্যুর গন্ধ পাওয়া যায়। দুটো ঘটনাই আজকে সলিড হতে চলেছে। দুটো ঘটনা শুনলে আপনারা একটা ক্রিপিনেস অনুভব করবেন। আশা করছি দুটো ঘটনাই আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনাতে, এবং ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং কিউরিওফাইট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। আজকের প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন দিয়া। ঘড়ির কাঁটায় তখন সকাল 7:30 বাজে। সেদিন রবিবার ছিল, তাই এত সকালে ঘুম থেকে ওঠার কোনো প্রশ্নই ওঠে না। আবার পাশ ফিরে শুলাম। এই সময় হঠাৎই ফোন আসার শব্দে মাথাটা বেশ গরম হলো। একেতে রবিবার, তার উপরে এত সকালে ফোন আসাতে বেশ অবাক হলাম, কারণ একমাত্র এত সকালে অফিসের ফোন ছাড়া আর কোনো ফোনই আসে না। ছুটির দিন সকাল সকাল এই রিংটোনের শব্দ এড়াতে অগত্যা ফোনটা তুলতেই হলো। ঘুম ঘুম চোখে আর ঠিকমতো দেখা হয়নি যে কে ফোন করেছে। ফোন তুলে হ্যালো বলতেই বুঝতে পারি দাদাভাই ফোন করেছে। ফোনের ওপাশ থেকে একটা ভারী গলা ভেসে এলো, কিরে কেমন আছিস? আমি বললাম ভালো আছি। এত সকাল সকাল ফোন করেছো, সব ঠিক আছে তো? তার উত্তরে দাদাভাই বলল, হ্যাঁ রে, সব ঠিক আছে। বলছি পরের সপ্তাহে শুক্রবার এমনিতেই ছুটি আছে, ন্যাশনাল হলিডে। তুই কি শনি রবি আর সোমবারটা একটু ছুটি নিতে পারবি? তাহলে একটু কাকার নতুন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতাম। বাড়ি থেকে তোর জেঠু জেঠিমা হয়তো যেতে পারবে না, তাই বলছিলাম আর কি। আমি বললাম, আমি ছুটি পেলে কোনো অসুবিধা নেই, অনেকদিন ছুটি নিয়েও নি, তো ছুটি পেতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কিন্তু তখন দাদাভাই বলল, কিন্তু কি? আমার মা বাবা পারমিশন দেবে কিনা সেটাই ভাবছি। এই বলতে না বলতেই দাদাভাই বলল, সেই সব নিয়ে তুই ভাবিস না, তুই ছুটিটা ম্যানেজ কর। এরপর ঘুমটা ভেঙে যাওয়াতে বিছানা ছেড়ে উঠে ফোনে চার্জ দিই, তারপর ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি। এমন সময় দেখি মা ফোনে দাদাভাইয়ের সাথে কথা বলছে। এরপর এই কথা সে কথার পর অবশেষে রাজি হলো আমার বাবা মা। তারপর স্নান সেরে ফ্রেশ হয়ে একটা ওয়েব সিরিজ নিয়ে বসি। সেটা দেখতে দেখতে কখন দুপুর হয় বুঝতেই পারিনি। অবশেষে মায়ের ডাকে সম্বিত ফিরল, গিয়ে খেয়ে এলাম। এরপর বাকি ওয়েব সিরিজ দেখে পরের দিন অফিসে যাওয়ার জিনিসপত্রগুলো গুছিয়ে চলে আসি নিজের ঘরে। দাদাভাইকে একটা ফোন করে সমস্ত প্ল্যান প্রোগ্রাম ঠিক করে নিই। তারপর কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে ডিনার করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে অফিসে গিয়ে ছুটির আবেদন জানাই, আর অপ্রত্যাশিতভাবেই কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই ছুটির সেই আবেদন মঞ্জুর হয়ে যায়। লাঞ্চ ব্রেকে দাদাভাইকে ফোন করে সুখবরটা দিয়ে দিই, আর তখনই জানতে পারি যে ওরও ছুটি পেতে কোনো রকমের অসুবিধা হয়নি। যাই হোক, এরপর আস্তে আস্তে বৃহস্পতিবার এসে যায়, অর্থাৎ আমাদের যাওয়ার ঠিক আগের দিন। দাদাভাই সমস্ত জিনিসপত্র গুছিয়ে আমাদের বাড়িতে পৌঁছয়। আমিও সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। খুব সকালেই বেরোতে হবে গাড়ি নিয়ে, যাতে বিকেল থাকতে থাকতে পৌঁছে যাওয়া যায়। পরের দিন সকাল 9:30 নাগাদ আমি আর দাদাভাই বেরিয়ে পড়লাম। প্রায় 6 ঘন্টা জার্নি করে 3:30 নাগাদ পৌঁছই আমার কাকার নতুন গ্রামের বাড়িতে। জায়গাটা বিষ্ণুপুরে। বাড়িটার এক্স্যাক্ট লোকেশন আমি জানাতে চাইছি না। চারিদিকে গাছপালা, পুকুর, চাষের ক্ষেত ইত্যাদি সমেত বেশ মনোরম পরিবেশ। গ্রামে থাকেন আমাদের কাকা, কাপড়ের ব্যবসা তার, বিশেষ করে বালুচরি। এই শাড়ির ব্যবসার জন্যই এখানে নতুন বাড়ি কেনা, আর সঙ্গে বেশ কয়েকটা চাষের ক্ষেত তার নামে রয়েছে। এখনও সেভাবে চাষবাস শুরু হয়নি, কিন্তু সেই শাড়ির ব্যবসা থেকে একটা মোটা অঙ্কের টাকা তার হাতে আসে। গ্রামের একমাত্র সব থেকে সুন্দর বাড়ি, আর আগে এটা নাকি জমিদার বাড়ি ছিল। কিন্তু সেই জমিদারের নাতি নাকি বাড়িটা খুব সস্তায় বিক্রি করে দেওয়ায় কাকা সেই বাড়িটা সবেমাত্র কিনেছেন। কাকিমার দীর্ঘ অসুস্থতার জন্য অকালেই মারা যান তিনি। কোনো ছেলে মেয়ে নেই তার। তারপর এখন অবধি বিয়েও করেননি।
যাই হোক, আমরা ঢুকলাম। বেশ সুন্দর কারুকার্য করা বাড়ি, ঠিক যেন একটা রাজবাড়ি। কাকা আমাদের দেখে বেজায় খুশি হলেন। তিনি বললেন, যাক, অনেকদিন পর তোরা এলি, ভালো লাগলো। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া কর। এতটা রাস্তায় এসেছিস, তারপর না হয় একসাথে বসে গল্প গুজব করা যাবে। ওপরে নাচের ঘরের পাশে পরপর 2টো ঘর তোদের জন্য ঠিক করে রেখেছি, সেখানে যা। আমি ততক্ষণ দেখি তোদের খাবার দাবারের ব্যাপারটা কত দূরে গেল, যাই দেখে আসি। এরপর আমি আর আমার দাদা ভাই মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে গেলাম ওপরের ঘরে। এরপর আমরা যে যার ঘরে গিয়ে বাড়িতে ফোন করে ফ্রেশ হয়ে প্রায় 5:30 নাগাদ নিচে নামলাম। ডাইনিং রুমে দেখি টেবিলে গরম গরম সিঙ্গারা, চা, পরোটা, তরকারি সাজানো। খেতে বসলাম। খেতে খেতে গ্রামের অনেক গল্পও শুনলাম। আমি কাকাকে বললাম, খেয়ে দে, একবার গ্রামটা ঘুরে আসি। এই বলতে না বলতেই খুব জোরে মেঘ ডেকে প্রকাণ্ড শব্দে বাজ পড়ল। অতএব এখন আর যাওয়া হচ্ছে না। মনটা খারাপ হয়ে উঠল। কাকা আমার মনের কথা বুঝতে পেরে বলল, কাল যাস, এখন মুষলধারায় বৃষ্টি নামলো বলে। আর সেটা বলতে না বলতেই বৃষ্টি এসে হাজির। বৃষ্টির জলের ঝাপটা থেকে বাঁচতে রামু কাকা, অর্থাৎ কাকার বাড়িতে যিনি কাজ করেন, সঙ্গে সঙ্গে সমস্ত দরজা জানলা বন্ধ করে দিলেন। আর লাইট চলে যাবে এই ভেবে মোমবাতির ব্যবস্থা করে রাখলেন আগে থেকেই। কিছুক্ষণের মধ্যেই লাইট গিয়ে চারিদিকে নেমে এলো নিঝুম অন্ধকার। এই গ্রামে লাইট গেলে মোমবাতি ছাড়া আর কোনো উপায় নেই। রামু কাকা মোমবাতি ধরালেন। এই অন্ধকার ঘরে আমরা 4জন, বাইরে তুমুল বৃষ্টি আর মেঘ ডাকছে। এই পরিবেশটাকে জমিয়ে তুলতে দাদাভাই বলে উঠল, ভূতের গল্প টল্প হবে নাকি? বলতেই রামু কাকার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। মোমবাতির আলোয় সেটা পরিষ্কার বোঝাও গেল। শেষ পর্যন্ত আমার আর দাদাভাইয়ের জোড়াজুড়িতে রামু কাকা বলতে শুরু করলেন, এই গ্রামে একসময় ছিল জমিদারদের রাজত্ব। গ্রামেরই এক জমিদার ছিলেন খুব অত্যাচারী। কাজে একটু ভুল হলেই তার বাড়ির চাকরদের ওপর চলত অকথ্য অত্যাচার। প্রতিদিন সন্ধেবেলা তিনি মেয়ে আর মদের নেশায় আসক্ত থাকতেন। গ্রামের লোকেরা রোজ অভিশাপ দিত। তারপর হঠাৎই একদিন খুব অস্বাভাবিকভাবে শোয়ার ঘরে তার মৃতদেহ উদ্ধার হয়। চোখ দুটো বিস্ফারিত ছিল, যেন ভয়ানক কিছু দেখেছেন। গলার নলি কাটা। কানাঘুষো ছিল এই বাড়ির এক কাজের মেয়ে এই ঘটনাটা ঘটায়। তাকেই জমিদার নাকি ভোগ করতেন। সেই মেয়েটাকে সেই রাতের পর আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, ফেরার হয়ে গেছিল। এরপর আস্তে আস্তে বাড়ির সবাই মারা যেতে থাকে, বেশ অদ্ভুতভাবে। গ্রামের সকলের মতে এই বংশ তার অন্যায়ের শাস্তি পাচ্ছে। এই বংশের শেষ ছেলে যিনি ছিলেন, কিছুদিন আগে তিনিও হঠাৎই খুব সস্তায় বাড়িটা বিক্রি করে শহরে চলে যান। তারও চরিত্র খুব একটা ভালো ছিল না। কাকা চোখ বড় বড় করে তাকাতেই রামু কাকা চুপ করে যায়। আমরা আর এই নিয়ে বিশেষ কোনো কথা বাড়ালাম না। এমন সময় লাইট আসে, গল্পে ব্যাঘাত ঘটে। ততক্ষণে রাত প্রায় 10:30 বাজছে। দেখতে দেখতে কিভাবে এতটা সময় কেটে গেল বোঝা গেল না। মেঘ ঢাকা কমলেও বৃষ্টি এখনো ধরেনি। এরপর রাতে গরম গরম খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা খেয়ে যে যার ঘরে শুতে চলে যাই। সারাদিনের জার্নি আর রাতে এত ভালো খাবার খেয়ে বিছানায় পিঠ ঠেকাতেই ঘুমিয়ে পড়ি। হঠাৎই রাত প্রায় 1:30 নাগাদ আমার ঘুম ভেঙে যায় একটা ফিসফিস শব্দে। আমি উঠে চিৎকার করে উঠি। দেখি সামনে সাদা শাড়ি পরা এক যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো রক্তের মতো লাল, সারা শরীরে আঁচড়ের দাগ। আমার সাথে যাবে? একটু গল্প করবে? আমি খুব একা। মেয়েটা ফিসফিস করে ফ্যাস ফ্যাসে গলায় এইসব বলে উঠল। আর সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে থাকে। এরপর চিৎকার করে আমি অজ্ঞান হয়ে যাই। প্রায় মিনিট 15-20 পর দাদাভাইয়ের ঘরে আমার জ্ঞান ফেরে। ওর কোলের ওপর মাথা দিয়ে শুয়েছিলাম, আর ঘরে লাইট জ্বলছে। পাশে কাকা, রামু কাকা দাঁড়িয়ে। আমি আস্তে আস্তে উঠে বসলে দাদাভাই জিজ্ঞাসা করে, কিরে, তোর কি হয়েছিল? তোর চিৎকার শুনে ঘরে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তারপর আমি কাকা আর রামু কাকাকে ডাকি। এরপর আমি সব ঘটনা খুলে বললে কেউ বিশ্বাস করে না। দাদাভাই বলে, এতটা রাস্তা জার্নি করে এসেছিস, তারপর আবার প্রথমবার গ্রামে এসে ভূতের গল্পও শুনেছিস, এইসবের জন্যই ভয় পেয়েছিস। তুই আমার সাথেই আমার ঘরে ঘুমিয়ে পড়। এরপর বাকি রাতটা দাদাভাইয়ের ঘরে শুলেও আর ঘুম আসে না।
পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে সারা গ্রাম ঘুরে দেখি। তারপর বাড়িতে এসে স্নান সেরে দুপুরের খাবার দাবার খেয়ে দাদাভাইকে বলি, দাদাভাই শোন, রামু কাকা কেমন অদ্ভুত, তাই না? দাদাভাই বলে ওঠে, কেন রে? আমার তো কাকাকেও কেমন অদ্ভুত লাগছে। আগের দিন আমরা গল্প বলতে বললে রামু কাকার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। তারপর কাকাও রামু কাকাকে গল্পের মাঝে চুপ করিয়ে দিল। তারপর কালকে রাতের এই ঘটনাটা, আমার তো মনে হচ্ছে দুজনের মধ্যে কিছু প্রবলেম আছে। আমি এরপর কিছুক্ষণ থামলাম। তারপর দাদাভাই বলল, দেখ, এইসব আমিও লক্ষ্য করেছি, কিন্তু আমাদের হাতে কোনো যথাযথ প্রমাণ নেই, তাই বলতে পারবো না। আমি বলে উঠলাম, আজকে আমি আবার আমার ঘরে গিয়েই শোবো, দেখি কি হয়। দাদাভাই বলল, না, কোনো দরকার নেই। তারপর কিছুক্ষণ বোঝাতে দাদাভাই রাজি হলো। এরপর রাতের খাওয়া দাওয়া সেরে আমি চলে যাই নিজের ঘরে। আবার সেই রাত 1:30 নাগাদ আমার ঘুম ভাঙল। যেন কেউ নুপুর পড়ে আমার সারা ঘরে হেঁটে বেড়াচ্ছে, আর মৃদু কণ্ঠে একটা গানের আওয়াজ। বেশ ভয় লাগলো। এই ঘরে আমি ছাড়া তো আর কেউ নেই। তাও মনের মধ্যে সমস্ত সাহস সঞ্চয় করে উঠে বসলাম। দেখলাম কেউ নেই। হঠাৎই চোখ গেল সিলিংয়ের দিকে। দেখলাম কালকের সেই মেয়েটা সেখানে মাকড়সার মতো পা ছড়িয়ে বসে রয়েছে। প্রায় 360 ডিগ্রি মুখটা ঘুরিয়ে পেছনের দিকে এনে আমার দিকে তাকাচ্ছে। ভয়ে সারা শরীর ঘেমে উঠল। গলা দিয়ে একটুও আওয়াজ বেরোচ্ছে না। তাও কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কে তুমি? কি চাও আমার থেকে? সে বলে উঠল, আমার না কেউ নেই, গল্প করবি আমার সাথে? সে খিলখিল করে হাসতে লাগলো এইসব বলে। তারপর আশ্চর্যভাবে এক অমোঘ আকর্ষণে তার পেছনে পেছনে যেতে লাগলাম আমি। এরপর কি হলো আর কিছুই জানি না। আবারও জ্ঞান ফেরে দাদাভাইয়ের ঘরে। দাদাভাই বলে, ব্যালকনিতে রেলিংয়ের ওপর উঠে তুই কি করছিলিস? আমার ঘুম আসছিল না, তাই একটু বেরিয়েছিলাম। হঠাৎ দেখি তুই হাঁটতে হাঁটতে কোথাও একটা যাচ্ছিস। আমি তোকে অনেক ডাকলাম, কিন্তু শুনলিই না। অদ্ভুত লাগলো বিষয়টা। তারপর তোর পেছনে পেছনে গিয়ে দেখি তুই ব্যালকনির ওপর দাঁড়িয়ে। এরপর আমি আমার সাথে যা ঘটেছে সব বললাম। লক্ষ্য করলাম কাকা এবং রামু কাকার মুখের চেহারাটা পাল্টে যাচ্ছে। চোখ মুখে কিছু একটা লুকোনোর ছাপ স্পষ্ট। দাদাভাইও সেটা নোটিস করাতে বেশ রেগে মেগে এই বাড়ির ব্যাপারে জানতে চায়। এরপর কাকা বলে ওঠে, আমি শাড়ির ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যখন ঠিক করি এই গ্রামে এসে থাকবো, তখন একটা বাড়ির খোঁজ করছিলাম। তারপর হঠাৎই এই বাড়িটা পাওয়ায় কিনে ফেলি। কেনার পর থেকেই গ্রামবাসীরা বলতে থাকে যে আপনি ওই বাড়িতে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন। আমি জিজ্ঞাসা করাতে তারা বলেছিল এই বাড়িতে একটা সময় নাকি এক অত্যাচারী জমিদারের নাতি তার স্ত্রীকে নিয়ে থাকত। বংশের প্রায় বাকি সবাই নাকি মারা গেছিল। যেন মড়ক লেগেছিল বাড়িটায়। দিনে দিনে বাড়িটা একটা নেশা আর দেহ ব্যবসার আদর্শ ঠেকে পরিণত হয়। তার নতুন বিয়ে হয়ে আসা স্ত্রী এই নিয়ে ঘোর আপত্তি জানায়। আর তারপর থেকেই শুরু হয় স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার। বাচ্চা মেয়ে ছিল, বয়স ওই 18 কি 19 হবে। একদিন হঠাৎই শোনা যায় যে সেই লোক নাকি এই গ্রাম ছেড়ে চলে যাবে আর বাড়িটা বিক্রি করবে। তারপর একদিন রাতের অন্ধকারে একজন দালালকে ঠিক করে গ্রাম ছেড়ে সে পালিয়ে যায়। আমি সেই দালালের থেকেই বাড়িটা কিনেছি নগদ টাকায়। আমি বাড়িটা কেনার কিছুদিন পর থেকেই বাড়িটার ভেতর থেকে একটা পচা গন্ধ বেরোতে থাকে। বাড়ির পাশ দিয়ে যাওয়াই যেত না সেই গন্ধে। ইঁদুর পচে থাকলে যেরকম গন্ধ বেরোয় ঠিক সেই রকম। তারপর যেখান থেকে গন্ধ বেরোচ্ছে সেখানে গ্রামের কিছু লোকজন মিলে খোঁড়াখুড়ি করাতে সেই লোকটার স্ত্রীর লাশ উদ্ধার হয়। বেশ অনেক দিন সেই লাশটা এখানে ছিল। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও সেই জমিদারের নাতির হদিশ পাওয়া যায়নি। পুলিশ এই দালালকে অ্যারেস্ট করলেও উপযুক্ত প্রমাণের অভাবে কিংবা টাকা খাইয়ে যেভাবেই হোক সে ছাড়া পেয়ে যায়। তারপর থেকে রাত হলেই বাড়ির ভেতর থেকে একজন মহিলার কান্নার শব্দ, গান করার শব্দ ইত্যাদি শুনতে পাওয়া যায়। আবার কখনো কখনো গ্রামের লোকজন জানলা দিয়ে তাকে বাইরের দিকে তাকিয়ে থাকতেও দেখেছে। সে তার চোখের দৃষ্টিতে সবাইকে সম্মোহিত করত। যেই একটু বেশি তার দিকে তাকিয়ে থাকতো সেই সম্মোহিত হয়ে হয় আত্মহত্যা করেছে বা করার চেষ্টা করেছে।
তারপর থেকে ওই বাড়ির রাস্তা দিয়ে বেলার সময়তেও কেউ যায় না। আমি প্রথমে এইসব ব্যাপার কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু থাকতে শুরু করার পর আমার সাথেও নানান ঘটনা ঘটে। রামু কাকা অনেকবার সাবধান করেছিল, কিন্তু আমি শুনিনি। এরপর এই ঘটনার বাড়াবাড়ি হওয়াতে আমি এক তান্ত্রিককে ডেকে পুজো দিই। অনেক হোমযজ্ঞ, শান্তি সস্তায়নও করা হয়। এরপর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আবার যে এসব শুরু হবে ভাবিনি। তোদের এইসব বলতে চাইনি, ভয় পাবি বলে। রামু কাকাও তোদের জোড়াজুড়িতে গল্পটা বলতে বাধ্য হয়েছিল, কিন্তু আমিও ওকে মাঝপথে থামিয়ে দিয়েছিলাম। এরপর আমরা পরের দিন সকালে এই বাড়ি ফিরবো বলে ঠিক করি। সেখানে আর থাকার ইচ্ছেই ছিল না। রাতে আর ঘুম এলো না। সকালে উঠে ফ্রেশ হয়ে গাড়িতে উঠলাম। আস্তে আস্তে শুধু একটাই কথা মনে হলো যে একটা নিষ্পাপ মেয়েকে এইভাবে চলে যেতে হলো। তার দোষীরা কেউ শাস্তিও পেল না। হয়তো পাবে কোনোদিন, এক সময়, ঠিক যেমন সেই অত্যাচারী জমিদার শাস্তি পেয়েছিল। গাড়িতে আমরা দুজন বিশেষ কোনো কথা বললাম না, যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। রবিবার হঠাৎ বাড়ি ফিরে আসাতে বাবা মা বেশ অবাক হলো। বাবা জিজ্ঞাসা করাতে দাদাভাই এই সমস্ত ঘটনা খুলে বলল। তারপর আমার বাবা কাকাকে ফোন করে সেই বাড়িটা ছেড়ে দিতে বলে। যাই হোক, এর কিছু মাস পর কাকাও সেই বাড়িটা বিক্রি করে দেয়। আজকের এই প্রথম ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আজকের এই এপিসোড। এবং আপনারাও যদি আপনাদের সাথে ঘটা এরকম সত্য ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে ঘটনাটা লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন curiofite@gmail.com এই ইমেল আইডিতে। এই ঘটনাটাও কিন্তু দিয়া আমাকে ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে। এবার আমি সরাসরি চলে যাব আজকের দ্বিতীয় ঘটনাতে। দ্বিতীয় ঘটনাটাও একটা মারাত্মক কৃপি ঘটনা হতে চলেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রিয়া সেন দত্ত। ঘটনাটা গত বছরের। আমি তখন ঘটনাটা প্রকাশ্যে আনতে চেয়েও পারিনি। আমার মেয়ে তখন খুবই ছোট, প্রায় 3.5 বছরের কাছাকাছি। খুব ঠাকুর ভক্ত। সকাল বিকেল ঠাকুমার সাথে ঠাকুর ঘরে যাওয়া প্রায় লেগেই থাকত। বাড়ির ঠাকুর ঘরে গোপালকে ঘুম পাড়ানো, তাকে খাওয়ানো, এইসবের প্রতি ওর একটা আলাদাই আকর্ষণ ছিল। ঠাকুমার সাথে এই সময়টা থাকতেও খুব ভালোবাসত এবং ঠাকুর ঘর লাগোয়া ছাদে যেতেও খুব ভালোবাসত। ছাদের গাছে জল দেওয়া, তার দেখভাল করা ইত্যাদিতে খুব মন ছিল। প্রতিদিন দুপুরে খেয়ে দিয়ে ঘুমোতে যাওয়ার আগে ছাদে গিয়ে গাছগুলোকে একবার করে দেখে আসা ছিল ওর রোজকার রুটিন। এইভাবে বেশ ভালোই চলছিল। হঠাৎ মার্চের মাঝের থেকেই এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করি আমার মেয়ের মধ্যে। ও ঠাকুর ঘরে যেতে এবং ছাদে যাওয়ার নাম শুনলেই ভয় পেত। ব্যাপারটা প্রথমে আমার আশ্চর্য লাগলেও বিশেষ গুরুত্ব দিইনি, কিন্তু দিনের পর দিন ঘটে চলায় ওকে জিজ্ঞাসা করি এই অদ্ভুত আচরণের কারণ কি, কিন্তু সঠিক কোনো উত্তর পাইনি। এরপর আস্তে আস্তে আমার মেয়ে অসুস্থ হতে থাকে। প্রায় 1.5 মাস কাশিতে ভোগে, কিন্তু তার কারণ কেউ ধরতে পারছিল না। সব টেস্ট হলো, তাও কিছু ধরা পড়ে না। দিনের পর দিন মেয়েটা আরও রুগ্ন হতে শুরু করলো। প্রচুর ওয়েট লস হলো। একেই জানুয়ারি মাসে বাড়ি শুদ্ধ সবার কোভিড হয়েছিল, আর এখন এর মধ্যে মেয়ের জ্বর এলো। তারপর তেমন কোনো অসুবিধা কিন্তু হলো না, কিন্তু তার ঠিক 15 দিন পর আবার সর্দি কাশি শুরু হলো মেয়ের। আবার টেস্ট করানো হলো, কিন্তু কিছুতেই উন্নতি না হওয়ায় বাধ্য হয়ে ডাক্তার চেঞ্জ করলাম। তিনি ইনহেলার দিলেন এবং কন্টিনিউ করতে বললেন, কিন্তু ইনহেলারেও কোনো কাজ হলো না। সেই সব দিয়ে এপ্রিল মাসে ক্রিমির ওষুধ খাইয়ে কাশি বন্ধ হলো। খুবই পিকিউলিয়ার ব্যাপারটা। ততদিনে মেয়েটা এত রোগা হয়ে গেল যে বড্ড চোখে লাগতো। এরপর এপ্রিল মাসের শেষের দিকে শুরু হলো আরও কিছু অদ্ভুত ঘটনা। বিশ্বাস অবিশ্বাস নাও করতে পারেন, আমি আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করছি। আমার মেয়ে হঠাৎই আমাদের বাড়ির গা লাগোয়া পুকুরের দিকে তাকিয়ে থাকতে শুরু করলো। প্রথমে ব্যাপারটায় আমল দিলাম না বিশেষ। বেশ কয়েকদিন একইভাবে তাকিয়ে থাকতে দেখে ওকে জিজ্ঞাসা করলাম, কি দেখিস তুই ওইদিকে? ও বিশেষ কিছু বলতো না। একদিন সন্ধেবেলা রাস্তায় ওকে নিয়ে বেরিয়েছি, শুধু ও আর আমি। ফেরার সময় ও ওই পুকুরের দিকে তাকিয়ে বলল,
ওদের বাড়ি যাব। আমি জিজ্ঞাসা করলাম কাদের বাড়ি। ও কিছু বলল না, আর আমিও ওইখানে কাউকে দেখলাম না। বড় অদ্ভুত লাগলো। ওই ভর সন্ধ্যাবেলা বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, গাটা কেমন যেন শিরশির করে উঠল। শিক্ষিত হয়েও আমরা এইসব পরিস্থিতিতে নিতান্তই নির্বাক হয়ে পড়ি। কোনো রকম যুক্তিতর্ক কাজ করে না সেই সময়। এর প্রায় ঠিক 2 দিন পর রাতে খেয়ে উঠে হঠাৎই আমার মেয়ে কোনো কারণ ছাড়াই কাঁদতে শুরু করে। কোনোভাবেই থামাতে পারছিলাম না। ও ঠাকুমাও চেষ্টা করলো, পারল না। কিন্তু বাধ্য হয়ে যখন ঠাকুর নাম জপ করলাম, মেয়ে থেমে গেল। এরপর প্রতিদিনের মতো রাত প্রায় 11টা নাগাদ ওকে ওর বাবার ঘরে নিয়ে গিয়ে বসালাম। মেয়ের সামনে টেবিলে রাখা কয়েকটা পেন নিয়ে খেলছিল। আমি পুকুরের দিকে যে জানলা, সেই দিকে পেছনে ঘুরে একটা চেয়ারে বসে ওর খেলা দেখছি, কথা বলছি ওর সাথে। হঠাৎ ও আমার পেছনে জানলার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ভয় করছে, বলেই কোলে উঠে পড়ল। তারপর কি মনে হতে কোল থেকে নেমে আমার হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে এলো। আমার খুব অদ্ভুত লাগলো বিষয়টা। আমি ওকে ওর দাদু ঠাকুমার কাছে পাঠিয়ে দিলাম। এরপর ঠিক যে জায়গায় ও ভয় পেয়েছিল সেখানে গিয়ে দেখলাম কিছু ভয়ের আছে কিনা। ভাবলাম গাছপালা দেখে হয়তো ভয় পেয়েছে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠে আসবো হঠাৎ কি মনে হতে দাঁড়িয়ে হনুমান চালিসা পাঠ করা শুরু করলাম। মনে হলো পিঠ বরাবর একটা ঠান্ডা হাওয়া খেলে গেল। আপনারা হয়তো ভাবছেন কি বলছি আমি। আমার অবশ্য দ্বিতীয় অভিজ্ঞতা এটা, কাজেই খুব একটা বিচলিত তখনও আমি হইনি। এই ঘটনার পর আমার হাজবেন্ড এবং বাড়ির বাকিদের বললাম মেয়েকে কখনোই একা না রাখতে। এরপর কয়েকদিন স্বাভাবিকভাবেই কাটল, কিন্তু মেয়ের চেহারা ভেঙে গেল অনেকটা। এর আরও কয়েকদিন পর ঘটল এক অদ্ভুত ঘটনা আমার সাথে। জানি না বিজ্ঞানের জগতে আদতে একে কি বলে ব্যাখ্যা করে। সেদিন রাতে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আমার একটু চোখ লেগে যায়। এর ঠিক কিছুক্ষণ পর যখন আমার চোখ খোলে তখন আমি ঘড়ির দিকে তাকাইনি। মশারির ভেতর উঠে বসে ভাবছি বাথরুম যাব। খুব সাধারণ ঘটনা প্রত্যেক দিনের। এবার ব্যাপারটা হলো, প্রত্যেক দিন আমার হাজবেন্ড আমাকে বাইরে থেকে ছিটকানি দিয়ে যায় যাতে বাইরের শব্দ ভেতরে না ঢোকে। আমি ফোন করে ডাকলে ও কাজের ঘর থেকে এসে খুলে দিলে আমি বের হতে পারি। তো সেদিন রাতেও আমি মশারির ভেতর উঠে বসে স্পষ্ট শুনতে পাচ্ছি যে অন্য সময় ঘরের বাইরে সবাই বসে টিভি দেখতে দেখতে গল্প করলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন শব্দ আমি জেগে বসে শুনতে পাচ্ছি। এটা কিন্তু কোনো রকমের মনের ভুল ছিল না, আমি আজও এ কথা হলফ করে বলতে পারি। তো আমি ভাবলাম সবাই যখন এখানে বসে টিভি দেখছে, আমি ফোন না করে দরজা ধরে টানলাম। তখনও শব্দ আসছে বাইরে থেকে কথা বলার, কিন্তু কি কথা তা বুঝতে পারছি না। মনে হচ্ছে কয়েকজন খুব মিহির স্বরে ফিসফিস করে কথা বলছে। কেউ খুলছে না দেখে রাগ করে টেবিলে রাখা ফোনটা হাতে নিয়েই বুঝলাম রাত 1টা বাজে। এত ঘুমিয়ে পড়েছিলাম। আরও অবাক হওয়ার বাকি ছিল তখনও। শান্ত হয়ে বসে ফোনটা করতে ওপার থেকে আমার হাজব্যান্ডের গলাটা যেই মাত্র শুনতে পেলাম, চারিদিকটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। মানে বাইরে থেকে যে আওয়াজটা আমি পাচ্ছিলাম সেটা হঠাৎই বন্ধ হয়ে গেল। প্রথমে যখন হাজব্যান্ডকে আমি ফোনটা করেছিলাম তখন কিন্তু নট রিচেবল বলেছিল, আর ঠিক তখনই আমার গাটা কেমন যেন করে উঠল। আমি ওকে বললাম, কোথায় তুমি? ও বলল, চেম্বারে আছি, কাজ করছি। কেন বলো তো? আমি বললাম, বাথরুমে যাব, দরজাটা একটু খুলে দাও। ও এসে দরজাটা খুলল। আমি জিজ্ঞাসা করলাম, তোমার কাজ ছেড়ে আসতে দেরি হবে? ও বলল, একটু তো হবেই। আমি ওকে কিছু বললাম না। এরপর ও দাঁড়ালো মেয়ের ওখানে। মেয়ে ঘুমোচ্ছে খাটে। আমি বাথরুম সেরে এসে ওকে বললাম চলে যেতে। এবার আর আমার ঘুম আসলো না। নিঝুম নিস্তব্ধ ঘরে মোবাইলের দিকে তাকিয়ে বসে আছি। ঘরে লাগানো হালকা নীল আলোয় বেশ একটা আলো আধারী পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশে মেয়ে ঘুমোচ্ছে। হঠাৎ চোখটা মোবাইল থেকে সরিয়ে খাটের পাশে আলমারির দিকে যেতেই বুকের স্পন্দনটা থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। দেখলাম ওই কয়েক সেকেন্ডের মধ্যেই ঘন একটা কালো অবয়ব সরে গেল।
সে ছেলে না মেয়ে নাকি আদেও কোনো মানুষ না পশু কিছুই বুঝলাম না। তবে এটুকু বুঝলাম, একটা কালো ছায়া মিলিয়ে গেল। বুকটা কেঁপে উঠল। পাশে মেয়ে ঘুমোচ্ছে, আর শুতে পারলাম না। অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে ভাবলাম, এই মুহূর্তে ঈশ্বর ছাড়া আর কেউ বাঁচাতে পারবেন না আমায়। আমি এক মনে ঈশ্বরের নাম স্মরণ করলাম। তারপর কখন যেন হাজব্যান্ড ঘরে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে? তখন ঘড়িতে প্রায় 2টো বাজছে। ওকে বললাম, ও শুনল, কিন্তু বিশ্বাস না করে মজার ছলে উড়িয়ে দিল। আমি ওকে শান্তি সস্তায়ন করতে বললাম। ও পরের দিন পুরোহিতকে জিজ্ঞাসা করলে তিনি বললেন এর জন্য 4 জন পুরোহিত লাগবে এবং খরচা ভালোই হবে। স্বাভাবিকভাবেই ও রাজি হলো না, আর বাড়িতে এসব আরোই বলা গেল না, কারণ কেউ আদতেই মানবেও না আর কিছু করবেও না। এরপর মসজিদে নিয়ে গিয়ে ঝাড়ালেও আমার ঠিক মন পোষালো না। হনুমান মন্দিরে গিয়ে ধাগা পড়লাম 3 জন। আমার মনটা পাগল পাগল করে উঠেছিল। হনুমান মন্দিরের পুরোহিত পর্যন্ত বলল, তুমি এত ভয় পেও না মা, কিচ্ছু হবে না। আমি তাকে কিছুই বলিনি, জানি না কিছু বুঝতে পেরেছিলেন কিনা। এই ঘটনার পর আমি সিঙ্গুর ডাকাতকালী বাড়ির একজনের নাম্বার পাই, এক বন্ধুর থেকে। তার কাছে সবটা খুলে বলি। তিনি বেশ কিছু জিনিস করতে বললেন আমাকে। আমি করলাম এবং সত্যি খুব পজিটিভ কাজ হলো। বাড়িতে আবার একটা পজিটিভ পরিবেশ, মনে ও কাজেও একটা এনার্জি পেলাম। জানি না কিভাবে হয়, কিন্তু হয়। আমি শুধু এইটুকু বলবো, সূর্যের আলোর মতো এত পজিটিভ জিনিস বোধহয় আর কিচ্ছু নেই। যে স্থানে সূর্যের আলো প্রবেশ হয় না, সেই স্থান নেতিবাচক শক্তির সঞ্চার করে, অর্থাৎ যেটাকে আমরা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাইবস বলি। এরপর কয়েকদিনের জন্য আমি আমার বাপের বাড়ি চলে যাই। তাই স্বাভাবিকভাবেই নিয়মগুলো কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। এর মধ্যে একদিন হঠাৎ আমার মেয়েকে নিয়ে বেড়াতে বেরোলে সে গাড়ির মধ্যে হঠাৎ ঠাম্মা ঠাম্মা বলে কেঁদে উঠল। ব্যাপারটা সত্যি খুব অদ্ভুত, কারণ যখন আমি বাড়ি থেকে রওনা হই তখন আমি সবাইকে সুস্থই দেখে গেছিলাম। আরও অবাক হই, কারণ ও দিদার বাড়ি গেলে সচরাচর এই বাড়ির কথা বিশেষ বলে না, বাচ্চাদের যেমনটা হয় আর কি। আমি ওকে বোঝাই, কিন্তু কান্না থামে না। আশেপাশের সবাই সেই দিন তাকিয়ে দেখছিল আমার মেয়েকে। বাপের বাড়ি থেকে ফেরার আগের দিন আমার কাছে ফোন যায়, আমার শাশুড়ি খুব অসুস্থ, সাসপেক্ট করা হচ্ছে লাংস ক্যান্সার বা টিউবারকুলোসিস। আমি তো আকাশ থেকে পড়লাম, সুস্থ মানুষ কি করে সম্ভব এটা? টেস্ট রিপোর্ট টিউবারকুলোসিস হলে মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর টিউবারকুলোসিসের নেগেটিভ রেজাল্ট আসলো, কিন্তু আর একটা যেটা সাসপেক্ট করা হয়েছিল লাংস ক্যান্সার, অনেক পরীক্ষার পর জানা গেল সেটাই হয়েছে। এরপর অদ্ভুতভাবে আমার ঘরে রাখা দুর্গা মূর্তি ভেঙে যায়। ঘটনাটা নিতান্তই কাকতালীয় মনে হলেও সাবকনশিয়াস মাইন্ড অন্য কিছু বলছিল। মেয়ে তার ওপর আর ঠাকুমার কাছে যেতে চায় না, ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে, আর ও ঠাকুমা শুয়ে থাকে। প্রত্যেক মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই চলছে। তিনি এরপর পুরোপুরি শয্যা নেন, আর মাঝে মধ্যেই মেয়ে রাতের বেলায় কেঁদে ওঠে ঠাম্মা ঠাম্মা বলে। সারা বাড়িময় একটা মৃত্যুর আবহ, আর একটা পচা গন্ধ পেতাম। এই গন্ধের ব্যাপারে আমি শেষের দিকে জানাচ্ছি। তো যাই হোক, এরপর 18ই অগস্ট আমার শাশুড়ি মা মারা যান। আজও এমন অনেক কিছুই হয় যা চিন্তা চেতনা সব কিছুকে নাড়িয়ে দিয়ে যায়। আমার শাশুড়ি মা চলে যাওয়ার পর কখনো পর্যন্ত ঈশ্বরের দয়াতে কিছুই অনুভব করিনি। তবে এগুলো কি ইঙ্গিত ছিল? আমার মেয়ে আজও ছাদে যেতে চায় না, ভয় পায়। কেন পায় তা আমি জানি না। একটা কথা অবশ্য বলতে চাই, আমার শ্বশুরবাড়ি প্রায় 300 বছরের পুরনো, এই এলাকার অন্যতম পুরনো বাড়ি। আমাদের এই পোর্শনে দোতলাটা শুধু নতুন। এই বাড়ির অনেক সত্যি আছে যা সময়ের সাথে সাথে পাল্টাতে পাল্টাতে গল্পে পরিণত হয়েছে। তবে আজও কোনো মৃত্যু বা কোনো খারাপ কিছু ঘটার আগে এ বাড়ির সব জায়গায় একটা গন্ধ পাওয়া যায়। গন্ধটা পাঁঠার গায়ের গন্ধের মতো। আমার শ্বশুরবাড়ির লোকজন বলে বোকা পাঁঠার গায়ের গন্ধ, মানে মাংসের দোকানের বাইরে যে গন্ধ থাকে
ঠিক সেরকম। আমার যাও এইসবে বিশ্বাস রাখত না, কিন্তু সেও পেয়েছিল গন্ধটা। এই গন্ধের উৎস কেউ জানত না, তবে আমি এ বাড়িতে এসে 8 বছরে কখনো পাইনি। কিন্তু শাশুড়ি মা মারা যাওয়ার আগে গন্ধটা পেয়েছিলাম আমার মেয়েকে স্কুলে দিতে গিয়ে। গন্ধটা আমাকে ঘিরে রেখেছিল। চারিদিকে কোথাও কোনো কাঁচা মাংসের ছিটে ফোটাও ছিল না। কিন্তু এই ঘটনার দিন আমাদের বাড়িতে একজন এসেছিল লাইটের কাজ করতে। সেই সময় একসাথে সব কিছু খারাপ হচ্ছে, বাড়ির জিনিসপত্র, ফার্নিচার্স, ইলেকট্রনিক জিনিসপত্র সব কিছু। তো তার হাত লেগে সেই সময় আমার ঘরের দরজার ওপরে রাখা পঞ্চমুখী হনুমানজির ছবিটাও ভেঙে যায়। তখন আমার মন গাইতে শুরু করে। এরপর যা হওয়ার তাই হলো, আমার শাশুড়ি মা মারা গেলেন। আমার কাছে একটাই প্রশ্ন, এগুলো কি শুধুই ঘটনা ছিল, নাকি কারোর অনুপ্রবেশের ইঙ্গিত? তো এটাই ছিল সম্পূর্ণ ঘটনা। ধন্যবাদ রিয়া দিয়ে আপনার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। মৃত্যুর আগে এরকম ঘটনা অনেকের সাথেই ঘটেছে। আমি এর আগেও আই থিঙ্ক 2টো ঘটনা এরকম শেয়ার করেছিলাম, যে মৃত্যুর আগে একটা মৃত্যুর ডাক বা মৃত্যুর প্রেজেন্স আমরা অনেক ক্ষেত্রেই ফিল করতে পারি। অনেকে অনেকের বাড়িতে এরকম টাইপের জিনিসপত্র ফিল করেছেন। অনেকে একটা ছায়ামূর্তি দেখতে পেতেন অনেক ক্ষেত্রে, অথবা অনেকে একটা কান্না শুনতে পেতেন, বা একটা নেগেটিভ ভাইবস আসতো তাদের সেই বাড়ি থেকে। তো মৃত্যুর কালো ছায়া যে সকল বাড়িতে পড়ে, সেই সকল বাড়িতে এরকম ঘটনা আকছাড়ি করতে থাকে। কীরকম ঘটনা আমি একটুখানি উদাহরণ দিই। যেমন বাড়ির বিভিন্ন জিনিসপত্র, ইলেকট্রনিক্স বা আসবাবপত্র হঠাৎ করেই খারাপ হতে শুরু করে, আর সব কিছু বলতে গেলে প্রায় সবই একসাথে খারাপ হওয়া শুরু হয়। অথবা কেউ কখনো কোনো কান্নার শব্দ শুনতে পেয়েছেন, কেউ কখনো ডাক শুনতে পেয়েছেন। এই ঘটনাটার ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে যেমন একটা মাংসের গন্ধ পাওয়া যেত, তো এরকম টাইপের হিন্টস অনেকেই পান। টু বি অনেস্ট, মৃত্যু সবারই হবে, কিন্তু যদি কেউ বুঝে যায় যে তাদের বাড়িতে একটা মৃত্যু আসন্ন, সেই সময় তাদের যে মনের অবস্থা, মনের চিন্তা ভাবনা, যারা যারা এই জিনিসটা ফিল করতে পারেন অথবা এই জিনিসটার ব্যাপারে আগে থেকেই একটা আভাস পেয়ে যান, তাদের মেন্টাল কন্ডিশন কীরকম হয় সেটা বলে বোঝাবার মতো নয়। মানে আমি এটা বলতে চাইছি, আমার হয়তো 3 দিন পরে মৃত্যু ঘটবে, সেটা আমি জানি না। তো আমার যেরকমভাবে যা কাজ করে আমি সেরকমভাবেই করবো, হয়তো হাসি খুশিও থাকতে পারি। কিন্তু যদি আমি জেনে যাই যে 3 দিন পরে মৃত্যু আছে, তাহলে কিন্তু আমি মৃত্যুর জন্য প্রহর গুনবো, এবং সেই 3 দিন যেভাবে কাটাবো সেটা নরক যন্ত্রণার থেকে কোনো অংশেই কম নয়। যেমন ফাঁসির আসামিরা তাদের মৃত্যুর সময়টা আগে থেকেই জেনে যায় যে এই সময় তাকে ফাঁসি দেওয়া হবে। তারপর কিন্তু তাদের সাইকোলজিক্যাল যে স্টেটটা থাকে সেটা অনেকাংশেই পরিবর্তন হয়ে যায়। অনেকে ভীষণ চুপচাপ হয়ে যায়, অনেকে ভায়োলেন্ট হয়ে যায়, অনেকে নিজেদের মেন্টাল স্টেট হারিয়ে ফেলেন। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এরকম একটা ঘটনা শোনার পর সত্যি বলতে খুবই খারাপ লাগছে, এবং একটা ক্রিপিনেস রয়েছে এই ঘটনাটার মধ্যে। আশা করছি আজকের এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। সো দ্যাটস দ্য ভিডিও গাইজ। আজকের এই 2টো ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আপনারাও কিন্তু আপনাদের সাথে ঘটে এরকম সত্য ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন লিখে অথবা ভয়েস রেকর্ড করে curiofight@gmail.com এই ইমেল আইডিতে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। কিউরিওফাইট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে কিউরিওফাইটের প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। কিউরিওফাইটের এরকম আরও 2টো সত্য ভৌতিক ঘটনা শুনতে স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।